সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট। আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আমরা আজকের দৈনিক পত্রিকার সংবাদগুলো একটু জেনে নেই। দৈনিক প্রথম আলো, ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা, নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। বিএনপির চিন্তা এখন শুধুই জাতীয় নির্বাচন। গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের, উদ্বেগ প্রশাসন নিয়ে আদেশে অস্পষ্টতা দেখছে এনসিপি, ব্যাখ্যা দাবি। দৈনিক আমার দেশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার মামলা নিয়েও রাজনীতি। জুলাই সনদ আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে দেব না, সমাবেশে সালাউদ্দিন। ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বাংলাদেশ প্রতিদিন, এখন শুধুই নির্বাচন, প্রধান উপদেষ্টার ভাষণের পর কেটেছে অনিশ্চয়তা। কি হবে হ্যাঁ না ভোটে, 4 প্রশ্নের এক ব্যালটকে চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা। ভারত সফরে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা। সমকাল, প্রধানমন্ত্রী ক্ষমতা কমবে, সংবিধান সংশোধন কঠিন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত, এনসিপি মুখে এক ভেতরে আর এক। যুগান্তর, গণভোটের 4 প্রশ্ন বুঝতে পারবেন কতজন। সঞ্চয় ভেঙে দায় মেটাচ্ছে মধ্য নিম্নবিত্তরা, খাবারের পেছনে ব্যয় 3 গুণ। ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কালের কণ্ঠ, অস্থিরতার ফাঁদে দেশ, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না প্রধান উপদেষ্টা। জনমতের সঠিক প্রতিফলন না ঘটার আশঙ্কা, জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট। দৈনিক কালবেলা, বেশি পেল কারা, কম পাওয়ার পাল্লা ভারী কোন দিকে, জুলাই সনদ আদেশ বিতর্ক। পাচার হয় খাদ্যপণ্য, ওষুধ, বিনিময়ে আসে মাদক। রাখাইন সীমান্তে গড়ে উঠেছে বিনিময় বাণিজ্য সাম্রাজ্য। দেশ রূপান্তর, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না, ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা। ভাগফল ভাগশেষে অমিল, সনদ বাস্তবায়নের পথ। 13-র পর 17 শঙ্কা, দেশ জুড়ে জ্বালাও পোড়া অব্যাহত। বণিক বার্তা, মেটা মডার্ন প্রশাসকের ন্যায্য নগরের রিপোর্ট কার্ড এখন শূন্য, উত্তর সিটি কর্পোরেশন নিয়ে। পুরনো সংবিধান রেখে গণপরিষদ গঠনের প্রস্তাবিত বাংলাদেশি মডেল। মানব জমিন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টা। সাংবিধানিক জটিলতার আশঙ্কা, জুলাই সনদ। গণভোটেই সংবিধান সংশোধন হয়ে যাবে না, সালাউদ্দিন। নির্বাচনের আগে গণভোট ও 3 উপদেষ্টার অপসারণ দাবি। শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো, দৈনিক ইত্তেফাক। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা। নিউ এজ, আরবিট্রারি ল্যান্ড ইউজ রুইন্স ঢাকাস লাইভেবিলিটি। রেফারেন্ডাম ক্যান রিপ্লেস জাতীয় সংসদ রুল, বিএনপি। ডেইলি স্টার, জুলাই চার্টার রেফারেন্ডাম, বিএনপি সফটনেস স্টেন্স, জামাত স্টিল রিজিড। এনসিপি কনসার্ন ওভার ইমপ্লিমেন্টেশন আনসার্টেনিটি। Too complicated for voters, referendum question. AL cannot take part in national polls, Yunus tells UK minister. মোটা দাগে এই ছিল সংবাদ। আমরা প্রধান উপদেষ্টার 2টি বিষয় পত্রিকাগুলোতে জায়গা পেয়েছে। একটা হলো যে তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে সংশয় কেটে গিয়েছে, এটি বলছেন সবাই। আরেকটি বিষয় হলো আওয়ামী লীগের বিষয়ে তিনি একবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এটি এর আগে তিনি বলেননি। এই বিষয় দুটি আসলে জাতীয় নির্বাচনকে কতটা প্রভাবিত করবে, বা জাতীয় নির্বাচনের পথেই আসলে আমরা যাচ্ছি কিনা এখন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রকাশ্যে না বললেও সব দলগুলো নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমার মনে হয় ভিতরে ভিতরে সম্মত। হয়তো জটিলতা কিছু দেখা যাচ্ছে, যেমন ধরেন গণভোট, 4টে বিষয় এমনভাবে সাজানো হয়েছে, আসলে নোট অফ ডিসেন্টিশন সহ যা কিছু আছে তা এই 4টে বিষয়ের ভিতরে আছে। এখন এই 4টে বিষয়ে আপনি কিভাবে হা না ভোট দিবে, এটা নিয়ে একটা জটিলতা। বিশেষজ্ঞরা বলছে এটা প্রপার হবে না। কারণ আমাদের দেশে যদিও বলা হয় যে 70-72% লোক শিক্ষিত, কিন্তু কতটুকু শিক্ষিত? একদমই লেখাপড়া জানে না, মানে পড়তেও জানে না, লিখতেও জানে না, কিচ্ছু জানে না, এরকমও 20% লোক আছে। তো ধরেন
আমি যদি বলি যে এই যে লেখার উপরে হানা ভোট দেওয়া এবং এর ভিতরে যত বিতর্ক এই 8 মাস ধরে আছে সব কিন্তু মোটামুটি এর ভিতরে আছে, আপনি লক্ষ্য করেন। তো এটা বোঝা যাবে। আর এটাতে হানা ভোটই বা কেমনে হবে? আপনি কি পারবেন যে সবগুলোতে হা দেওয়া অথবা সবগুলোতে না দেওয়া? এই জটিলতার, অর্থাৎ এটার একটা প্রশিক্ষণ লাগবে। তো সুতরাং এখানেই কিন্তু বলা হয়েছে 1, 2 নম্বর হলো গণভোট করলেই কিন্তু আইন হয়ে গেল না। গণভোট সংসদে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি থেকে সালাউদ্দিন সাহেব বলেছে গণভোট আইন না, এটা সংসদে পাশ হবে, সংসদ সার্বভৌম, সংসদে আলোচনা হবে, তারপরে এটা পাশ হবে। এখন ওখানে আবার একটা কথা বলা হয়েছে, সংসদে একটা পরিষদ গঠন হবে। হ্যাঁ, তাহলে সংসদের সার্বভৌম ক্ষমতা হস্তক্ষেপ হলো। আপনার সংসদ নির্বাচিত 300 সদস্যের সংসদ হবে। ধরেন আরও 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ হবে। সেখানে বলা হয়েছে যে এই সংসদে, নিম্নকক্ষের সংসদে যে পার্টি যত অনুপাতে ভোট পাবে ঠিক উচ্চকক্ষে ততটুকুই যাবে। অর্থাৎ এক ধরনের কিন্তু হয়ে গেল উচ্চকক্ষে পিআর সিস্টেম হয়ে গেল। হ্যাঁ, তো পিআর সিস্টেমে যখন যাবে তখন তো যদি আবার সংসদ থেকে পরিষদ করেন, তাহলে পরিষদ নিশ্চয়ই ছোট হবে। ধরেন 5 জন, 7 জন, 10 জন হবে, এরকমই ঐক্যমত কমিশনের মতো একটা কিছু ঘটবে। কারণ এটা কি সংসদের উপর চাপিয়ে দেওয়া হবে? এটাকেই কিন্তু বলা হচ্ছে যে একটা সংসদ সার্বভৌম ওপেন আলোচনা হয়, এটাই নিয়ম। সব সংসদ সদস্যের ওপিনিয়ন দিতে হবে। এই জটিলতা তো একটা আছে। এখন ধরেন এই কারণে যদি দেখা গেল যে 10 জনের একটা কমিটি হয়ে একটা গণভোটের এটাকে একটা বা অন্য কিছু আইনের ব্যাপারে উপস্থাপন করা হলো, সংসদ ভয়েস ভোট আউট করে দিল, কি করবেন? 2 হলো এইসব জটিলতা। এখন এই সরকার ধরেন এখন যেটা বলা হচ্ছে যে এখন বর্তমান রাষ্ট্রপতি আদেশে এটা জারি হবে, আদেশে 1 নম্বর। এই যে জুলাই সনদ, এখন তো এখানেও সংবিধান তো জীবিত, সংবিধান তো 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার নিয়েছে। এটাকে জীবিত না, যে জীবিত রাখা হয়েছে, লাইফ সাপোর্ট দিয়ে হোক, যেভাবেই হোক রাখা আছে, জীবিত তো। এখনো ডেট ঘোষণা তো করা হয়নি। আপনার 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি রেফারেন্স নিয়ে তারপরে ওত নিছে সংবিধান সমুন্নত রাখার জন্য। তো এখন প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা কেউ কোনো এই সংবিধান জীবিত থাকতে আদেশ জারি করতে পারবে না। হ্যাঁ, হয়তো প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিতে পারত, হ্যাঁ, কিন্তু আদেশ জারি করা এটা একসময় বৈধতা চ্যালেঞ্জ হতে পারে। হ্যাঁ, এই জন্যে বলছি যে প্রবলেম আছে, প্রবলেম ধরলে প্রবলেম আছে, প্রবলেম ভালো প্রবলেম। এছাড়া ধরেন এখন এই যে 2 দিন শোডাউন হয়ে গেল আওয়ামী লীগের, হ্যাঁ, ধরেন ইলেকশনের সময় সবাই ইলেকশনে যেতে চাচ্ছে। ইলেকশনে ধরেন অভ্যুত্থানের শক্তি, অর্থাৎ যারা নির্বাচন করবে এবং নির্বাচনে ভোটার, তারা যদি সহযোগিতা আন্তরিকভাবে না করে তাহলে ভোট করা তো ডিফিকাল্ট। 300 সিটে আপনি ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় স্পটগুলো তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, গাড়ি পুড়েছে। হ্যাঁ, বিচারকরা আবার বলছে কর্মবিরতি যাবে, কারণ রাজশাহীতে এক বিচারকের ছেলেকে মেরে ফেলছে। হ্যাঁ, সেখানে আবার যাকে ধরা হয়েছে তার আবার ছবি টবি দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বিচারকরা এতে উষ্মা প্রকাশ করেছে, তারা যদি তাদের নিরাপত্তা না দেওয়া হয়, কোর্ট কাছারি ট্রাইব্যুনাল থেকে শুরু করে সব জায়গায় নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে তারা কর্মবিরতি যাবে। আচ্ছা বলেন, এত জায়গায় পুলিশ পাবে কোথায়? ইলেকশন যদি করে 300 সিটে কমপক্ষে, যেটা নর্মালি থাকে, কমপক্ষে 2টে পুলিশ দিবে, 2টে আনসার দিবে, কোথায় পাবে? এত ধরেন 4,500-এর মতো পোলিং সেন্টার হবে, সেখানে ধরেন লোক সমাগম হবে কমপক্ষে 150-200 লোক হবে। এটাকে ট্যাকেল করতে তো আর্মি তো থাকবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বলা হইতেছে স্ট্রাইকিং ফোর্স। হ্যাঁ, ধরেন আমার বাড়ি পাবনায় বসে থাকলো স্ট্রাইকিং ফোর্স, অথবা সাতিয়া হেডকোয়ার্টারে, আমার উপজেলা হেডকোয়ার্টারে বসে থাকলো।
এখন ধরেন আমার গ্রাম হলো একটা সাইডে, হ্যাঁ, এখানে একটা সেন্টারে গোলমাল হলো, আস্তে আস্তে তো কারবার শেষ। সুতরাং এখানে অভ্যুত্থানের শক্তিগুলো আন্তরিক হতে হবে। তাদের নেতা কর্মী অর্থাৎ স্টেক হোল্ডার যারা আছে, সরকার, ধরেন নির্বাচন কমিশন, তারপরে রাজনীতিবিদ, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সবগুলো আন্তরিক হলে সম্ভব। কারণ হচ্ছে যে ধরেন প্রধান উপদেষ্টা বলছে না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো, কারণ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং তাদের নির্বাচনে প্রতীক নাই, তো দাঁড়াবে কি করে? এখন ধরেন একটা নির্দোষ লোক স্বতন্ত্র দাঁড়ায় গেল, তার রাইট আছে না? হতে পারে আপনিও একটা ফিলোসফিতে বিশ্বাস করতে, আমিও বিশ্বাস করতে পারি। ধরেন একদম ইনোসেন্ট, কোনো দোষ নাই, সেই লোকটা ভোট দিতে পারবে না। সে হয়তো আওয়ামী লীগের সমর্থক আছে, ভোট দিতে পারবে না। সে কি ইলেকশনে দাঁড়াতে পারবে না? এটা তো পরিষ্কার করতে হবে। ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কোর্টে কিন্তু অলরেডি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে দরখাস্ত করা হয়েছে। কোর্ট ধরেন এখন কিভাবে রায় দিবে জানি না, ধরেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করলো, তাহলে তার সমর্থক কর্মী সব সন্ত্রাসী হিসেবে গণ্য হবে, বিষয়টা এরকমই না? তাহলে তো ওটা লিখতে হবে, নাহলে আমার ভোট দেওয়ার জন্মগত অধিকার, ভোট দেওয়ার নাগরিক স্বাধীনতা আছে না, মানবাধিকার আছে না? আপনার মানবাধিকার, যে জাতিসংঘের মানবাধিকার যে সনদ, সেখানে কিন্তু আমরা স্বাক্ষরকারী দেশ। আপনি আমার ভোট দেওয়ার অধিকার বা ব্যক্তি স্বাধীন অধিকার খর্ব করার তো অধিকার আপনার নাই। তো আপনি যদি কোর্ট যদি ওইভাবে বলে, তাও হলো যে এই আওয়ামী লীগের কোনো সমর্থক আইডেন্টিফাই করবেন কেমনে? নেতা আইডেন্টিফাই করতে পারবেন, কর্মী মিছিল টিছিল দেখে বা কিছু আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, তো আপনি একটা সমর্থক, সে বললো আমি সমর্থক না, আমি ভোট দিতে আইছি, কি করবেন? সুতরাং এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন। আপনি এই জন্য বলছি, গণতান্ত্রিক দেশে রাজনীতি দিয়ে মোকাবেলা করা সবচাইতে শ্রেষ্ঠ। ধরেন আমি উদাহরণ দেই, এই সরকার সাংবিধানিক সরকারও স্বীকার করেছে। ধরেন সংবিধানে আছে 3 মাস পরে পার্লামেন্ট গেলে 3 মাস পরে নির্বাচন, যদি কোনো কারণ না হয় আরো 3 মাস অপেক্ষা করা যাবে। আপনি যদি 3 মাসের নির্বাচন দিতেন, আওয়ামী লীগ 5টা 10টার বেশি সিট পেত না তো। তাহলে তো আওয়ামী লীগের এই প্রতিবাদ করার ক্ষমতাও থাকতো না। আপনি ক্ষমতায় থাকতে চাইছেন, আর উপদেষ্টা হেঁটে যায়, প্রধান উপদেষ্টা হেঁটে যায়, পাশ দিয়ে লোক বলে আপনার 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। এগুলো হয়েছে না? আগে কথা হয়েছে না? এগুলো করে যতই বলেন, এই সরকারের ক্ষমতায় বেশি দিন থাকার মোহ এই সমস্যাগুলো বেশি তৈরি করেছে আমি বলবো। আপনার এতদিন পরে আপনার ঐক্যমত্য কমিশন বসলো, যে প্রথমেই আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে, এটা তো অবিজ্ঞানিক। আপনার ঐক্যমত্য কমিশনের সব দলগুলোকে সব ইস্যুতে একমত করবেন কিভাবে? প্রত্যেকটা রাজনৈতিক দলের নীতি আদর্শ আলাদা, একমত হবে না। প্রফেসর ইউনুস কিন্তু প্রথমে বলেছিল যে রাজনৈতিক দলগুলি যতটুক জায়গায় যতটুকুতে ঐক্যমত হয় সেটা নিয়েই নির্বাচনে যাব। হ্যাঁ, যে জায়গায় ঐক্যমত হবে না আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ বিচার করবে। মানলাম, ওয়েবসাইটে দিল, ওয়েবসাইটে গ্রামের 80% লোক ওয়েবসাইট দেখে, বলেন আপনার কাছে শূন্য, আপনি গ্রামে গেলে আপনার কাছে শুনতে পারে, ওয়েবসাইট দেখে। সব সময় ওয়েবসাইট, ফেসবুক এগুলোকে চিন্তা করা হয়। গ্রামের লোক কিন্তু এখনো এটা, আমার তো মনে হয় 40% লোক এখনো এই মাস মিডিয়ার বাইরে আছে। তবে হ্যাঁ, আমি দেখলে আরেকজনকে বলি এইভাবে শোনে, কিন্তু সেটা তো মিস ইন্টারপ্রেট হয় অনেক সময়। তা আমার বক্তব্য হচ্ছে যে জটিলতা যেটা আপনি পড়লেন, মোটামুটি সব পত্রিকা দেখে মনে হয় যে নির্বাচন হয়ে যাচ্ছে। নির্বাচন আমিও চাই, যে দেশ তো নির্বাচনে যাওয়া উচিত, কিন্তু নির্বাচনের রাস্তা কিন্তু কণ্টকাকীর্ণ, এত সহজ না। এই প্রত্যেকটা স্টেপে যারা অভ্যুত্থানের শক্তি, তাদের একমত হতে হবে। এই জায়গাটাতে কি উইন উইন একটা সিচুয়েশন রাখা হয়েছে কিনা? জুলাই সনদের যেই 4টি বিষয় নিয়ে আলোচিত হচ্ছে, যে সবার একটা দাবি এখানে বিজয়ী হয়েছে, এরকম কোনো বিষয় নাকি? এটাতে বোঝা গেছে, আপনি পড়ে দেখেন, বাংলা ভাষা কিন্তু বেশ জটিল,
আপনাকে বুঝে নিতে হবে, সিরিয়াসলি বুঝে নিতে। আগেই যখন আমি পড়ার পরে ফট করে পড়ছি, পরে বুঝছি যে তাহলে পিআর সিস্টেম নাই, পরে ডিপলি পড়ে দেখি যে না, পিআর সিস্টেম আছে তো, উচ্চকক্ষে পিআর সিস্টেম আছে তো, কিন্তু কায়দা করে ডাইরেক্ট বলে নাই উচ্চকক্ষে পিআর সিস্টেম হবে। বলা হয়েছে, কায়দা করে বলা হয়েছে যে সংসদ নির্বাচনে যত আনুপাতিক ভোট পায় ওই বেসিসে উচ্চকক্ষ গঠন হইবে, তার মানে উচ্চকক্ষে আনুপাতিক। কিন্তু এটা ডাইরেক্ট বলে সব জায়গায় একটা চালাকি, শব্দের বারপাস আছে। কিন্তু আমি যে 4 দফার ভিতরে সব ঢুকে গেছে এবং সব দলকে জিতিয়ে দেওয়া হয়েছে, সব দল যাতে অ্যাকসেপ্ট করে এমন একটা চেষ্টা এর ভিতরে আছে। যেমন ধরেন জাতীয় নির্বাচন গণভোট বিএনপি পক্ষ থেকে এনসিপির এক নেতা বলল যে বিএনপিকে 1 চামচ, জামাতকে 1 চামচ দিয়েছে, সন্তুষ্ট করার চেষ্টা করেছে। আরে ভাই, জুলাই সনদটা তো ওনাদের জন্যই করা হয়েছে। ওনারা চামচ, বড় চামচ থালা ধরে পাইছে, আর অন্যরা চামচ পাইছে। তো এটা তো ভাবতো, জুলাই সনদটার দাবিতে তো তাদেরই ছিল, এটা ন্যায্য দাবি, আমি মানি, কিন্তু তারা পায়নি, তাদেরকেও তো সার্টিফিকেট। এই যে একসাথে তারা তো বলছিল যে গণভোট এবং নির্বাচন একই সাথে হবে, এটা তো তাদের দাবি ছিল। বিএনপি বলছিল এটা মেনে গেছে। তো এটা তো তাদের তো আর দাবি নাই, তারা জুলাই সনদ চেয়েছে, আছে। জুলাই সনদের ভিতরগত কিছুতে তো আপত্তি করছে না তারা। তো এখন তারা বলতেছে, জামাত বলতেছে, ওই আগের জায়গায় বলতেছে যে একই দিনে ভোট হলে সমস্যা আগে হওয়া দরকার। তা আমার কথা হলো যে একই দিনে ভোট হওয়া তো সমস্যা আছে। আমি ওই যে বললাম না, আমাদের দেশে গণভোটের হয়তো বলতে অনেকেই বলে যে জিয়াউর রহমানের সময়, এরশাদের সময় তো গণভোট হয়েছে। আরে ভাই, তখন তো সংবিধান সাসপেন্ডেড ছিল, সংবিধান স্থগিত ছিল, তখন তো গণভোটে যা ইচ্ছে তাই করতে হবে। সেটার উদাহরণ তো এটার সাথে যোগ হবে না। এখন তো আপনার সবগুলো অভ্যুত্থানের শক্তি একসাথে হয়ে প্রপোজাল যেটা তৈরি করেছে, যেমন ধরেন অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি আশ্চর্য হয়েছি, জামাতের 4টে নোট অফ ডিসেন্ট আছে, তার 2টে ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে। সংস্কার কমিশন বলেছে যে এই যে সংসদ সদস্য যারা হয়, এই কনসেপ্ট থেকে আর কি, সংসদ সদস্য হয় তারা যা টিআর, কাবিখা, বৃদ্ধ ভাতা এগুলো সব হ্যান্ডেল করে, চুরি করে, সব স্কুল কলেজের মাদ্রাসায় যা মানে সব। এই জন্য কিন্তু সংস্কার কমিশন বলছে সংসদ শুধু আইন পাশ করবে, আর স্থানীয় সরকার উন্নয়ন কাজ স্থানীয় সরকারের হাতে যাবে। এটা তো ভালো ডিসিশন। এই স্থানীয় সরকার এটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে ফেলছে জামাতে ইসলাম। বলেন আপনি, এটা তো আলোচনায় আসে না, খালি বিএনপির গুলোয় আসে। হ্যাঁ, এটা তো একটা ভয়ঙ্কর নোট অফ ডিসেন্ট। তারপরে নারী আসনের ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট আছে। বলেন তো দেখি, এই দেশে এখন নারীর সংখ্যা বেশি, এই লাস্ট আদমশুমারিতে অল্প হলেও বেশি। আপনার নারীদেরকে তো অর্ধেক দেওয়া দরকার, সেখানে আপনি 5% রাখছে, সেখানে আপনি আপত্তি কেন করবেন বলেন? এখন আমি এই জন্য বলছি যে এখন বিশ্বের সব জায়গায় বলেন, আর এই যে স্বয়ংক্রিয়তার যুগে, অটোমেশনের যুগে নারী পুরুষ, আমাদের তো আবার ঘনবসতি, 18 কোটি লোক, 54,000 বর্গ মাইল, বিশ্বের ভিতরে 8তম দেশ ঘনবসতিতে। তো আপনি অর্ধেক নারী ঘরে বসায় রেখে অর্ধেক, যেমন জামাত ইসলামের পক্ষ থেকে বলছে যে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। আমাদের গার্মেন্টসের সব শ্রমিকরা কাজ করে, কর্মঘণ্টা যদি কমিয়ে দেন ওরা তো বেকার হয়ে যায়, ওদের তো নিবে না। হ্যাঁ, কী করবেন? এমনি তো রোবট কাজ শুরু করে দিছে, অটোমেশন। এমনি তো প্রযুক্তি, এখন যে প্রযুক্তি সারা বিশ্বে তৈরি হয়েছে, প্রযুক্তি কিন্তু মানুষকে কর্মহীন করে দিচ্ছে। সেখানে আপনি নিজের ডিসিশন নিয়ে কর্মহীন করে দিবেন, তা তো হয় না। এইরকম আর কি। কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয়, যদিও বিএনপির মধ্যে তার মনোনয়নের 237টি আসনে তার মনোনয়ন ঘোষণা করেছে এবং এরপরে কিছু জটিলতা তৈরি হয়েছে। জামাত ইসলাম অনেক আগেই প্রার্থী ঘোষণা করেছে। জোটের একটি আলোচনা নির্বাচনকে কেন্দ্র করে চলছে, সেটি আসলে এইটি ইতিবাচক কিনা, কিংবা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি দেখছি, অবৈধ অস্ত্র এখন উদ্ধার করা যায়নি, সেগুলোর শঙ্কা তো থাকছেই। না, দেখেন, আমি প্রথম বলি রাজনৈতিক দলের আপনার মনোনয়ন
মনোনয়ন জামাত এটা ঠিক বছরখানেক আগে দিয়ে ফেলছে। প্রত্যেকটা সিটে আমার জানা মতে তারা এজেন্টও ঠিক করে ফেলছে, অর্থাৎ তাদের নির্বাচনী প্রচারণা বা কাজ প্রায় শেষ। হ্যাঁ, এখন বিএনপি নমিনেশন সবসময় কিন্তু দেখা গেছে মোটামুটি শিডিউল ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে নমিনেশন চূড়ান্ত। এবারে ব্যতিক্রম করছে আপনার জামাতে ইসলাম। একদিকে নমিনেশন দিছে, আর একদিকে বলে আমি পিআর সিস্টেম চাই। হ্যাঁ, এই যে বৈপরীত্য, জটিলতাগুলো এখান থেকে আসে। যাই হোক, তারা একই দৃশ্য তো বিএনপি দেখছে, একদিকে বলছে যে একই দিনে গণভোট চাই, আবার বলছে সংবিধানে গণভোট নাই। হ্যাঁ, সংবিধান তো না, এখন যেহেতু এটা মাইনে গেছে ইলেকশন হওয়ার জন্য, আপনি একটা পত্রিকায় নিউজ দিচ্ছেন না যে ইলেকশন বিএনপি ইলেকশনই প্রধান, এটা সত্য। আমরাও তো মনে করি এদেশের জনগণ তো আর সাফার করতে চায় না, একটা নির্বাচন হোক, জোরাতালি দিয়ে হলেও হোক, নির্বাচন হোক। আমি কিন্তু পরিষ্কার বিষয়টা কি রাজনৈতিক দল এরকম যে তারা নির্বাচন চায়, তারপরে একটু টানা হেস্তা করে যে জিততে পারে আর কি। এটা হচ্ছে যে তাদের রশি টানাটানি করতেছে, কে কতটুকু বেনিফিট, পিঠের ভাগ কে কত বেশি পাবে, এই এই এইটা রশি টানাটানি করছে। আপনি যেটা নমিনেশন কথা বললেন, তো বিএনপি আপনার 267টা নমিনেশন ঘোষণা করেছে, এর ভিতরে একটা স্থগিত, আর বাকি কিছু সিট রাখছে। তাদের সাথে যে অনেক দল আছে, এই দলগুলোকে ধরেন সিট দিবে। ওটার ইশতেহার তো এখনো, নির্বাচনী শিডিউল তো ঘোষণা হয় নাই, সময় তো আছে। এগুলো তো আপনার হবে, আপনার নির্বাচনী জোট গঠনের স্কোপ রাখতেছে। আর বিএনপি তো আগেই ঘোষণা করছে যারা তাদের সাথে আন্দোলন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, সুতরাং তারা তো সিট ছাড়বে। এখন প্রশ্ন হচ্ছে আগের এবং এবারের পার্থক্যটা দেখেন। আরপিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিছে যে জোট হলেও যার যার প্রতীকে শেষে নির্বাচন করবে। এখন আগে যে ছোট দলগুলি বড় দলের সাথে জোট করে বেনিফিটটা পেত, সেই বেনিফিটটা পাওয়া এখন কঠিন হবে। ধরেন আপনার জামাতের দাড়িপাল্লা, বিএনপির ধানের শীষ, বড় বড় দল প্রতীকে ব্যালটে তো থাকবে। এখন ছোট্ট দলের একটা প্রতীক, হয় প্রতীক সে নেই না, মানুষ তো ওই তখন বড় প্রতীকে যেটা পরিচিত প্রার্থী না থাকলে তো অনেক দিয়ে ফেলবো। তো এই জন্যে ছোট দলগুলো কিন্তু আমার ধারণা যে ক্ষতিগ্রস্ত হবে। তো এটা যদি করতো, একসাথে রাখতো পুরানো সিস্টেমে, তার চয়েস। যেমন ধরেন জামাত ইসলাম বিএনপির সাথে ছিল, জামাত ইসলাম ধানের শীষ নিয়েও করছে, ধানের শীষ ছাড়া আলাদাভাবেও করছে, তাদের খুশি। ওরকম একটা অপশন রাখা দরকার ছিল। তাহলে ওই ছোট দলগুলো যে পিআর সিস্টেমের কথা বলা হয়েছে, জামাত ইসলাম বেশি স্টিক করছে, এই বেনিফিটটা কিন্তু ছোট দলগুলি পাইতো। এখন তো এক ধরনের পিআরের বিরুদ্ধে স্টেপ হয়ে গেছে না এটা। আপনার প্রত্যেকটা দল যদি আলাদা প্রতীকে হয়, তারা তো ভোট কম পাবে, বুঝছেন না এটা। আর যদি একসাথে প্রতীকে ধরেন সব দল আপনার যারা ধানের শীষ বিএনপির সাথে আছে, ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে করলো, তাহলে তারা ভোট বেশি পেত না। এখন তো ভোট কম পাবে, বুঝছেন না। এই হলো, তখন কাউন্টটা হতো জোটের ভোটের কাউন্ট হতো। ওই যে সংসদে যেটা বললে আনুপাতিক হারে উচ্চকক্ষে যাবে, তখন জোটের ভোটের হিসাবটা আনুপাতিক হতো। এখন পার্টির আনুপাতিক হবে। তো পার্টি আনুপাতিক তো দেখা যায় ছোট পার্টি তো এখন অংশ নাও পেতে পারে, এমন তো হইতে পারে। বিএনপি একটা জোট করতেছে, হ্যাঁ, জামাত একটা জোটের মতো যাচ্ছে, হ্যাঁ, আর জোট হয় কিনা এখনো ক্লিয়ার না, হতে পারে। হ্যাঁ, এই জোটে ভোট হলে তো দেখা যাবে যে বড় পার্টিগুলো ভোট বেশি পাওয়া যাবে, ছোট পার্টিগুলো তো এলিমিনেট হয়ে যাবে, মানে ওদের ভোট তেমন পাবে না। তো তারা তো সংসদে এসে অনুপাতে ভোট হবে না, 1%-এর নিচে 2%। কিন্তু যেই দল 1% ভোট পাবে না, তাদেরকে আসলে টানার দরকার আছে কিনা, মানে যে আগাছার মতো আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে সংসদে যাওয়া, এটি আসলে কতটা ইতিবাচক ডেমোক্রেসিতে? এটা কিন্তু ওই আগে যখন মধুর ক্যান্টিনে থাকতাম, তখন বলতাম আধা মসজিদি আর পোয়া মসজিদি নিয়ে পার্টি ভাগ হয়ে যায়, বুঝছেন নি? তো আমার কথা হলো যে অনন্তকাল একটি দল বড় হয় না, সেই দলকে ক্যারি করার জন্য বড় দল চেষ্টা করবে কেন? এটা যেমন আমি অবজারভারে যখন ছিলাম, হামিদুল্লাহ চৌধুরী তো ছিল, তখন বলতেছে ও মিয়া তোমরা সব পার্টির ছাপোকা, প্রেস লিজ ছাপোকা। কয় স্যার প্রেস লিজ ছাপলে
এরকম পত্রিকার প্রচার বাড়ে। ও মিয়া, দেশ আগে না পত্রিকার প্রচার আগে, তোমরা ছাইপো না, দেখো তো পার্টি অল্প হয়ে যাবে। তো এখন আপনার মিডিয়াগুলি প্রচার করে এবং তাদের পরিচয় প্রসার হয় ইত্যাদি। আপনি দেখবেন ছোট দলগুলোর আওয়াজ বেশি, কিন্তু ছোট দলগুলোর আওয়াজ বেশি। তো সুতরাং এখন যে ধরেন এখন নিবন্ধিত দল আছে 52টি, সম্ভবত এটা আরও বাড়বে, কিছু বাড়বে। এত দলের তো আসলে প্রয়োজন নাই। যেমন মিডিয়া এত দরকার নেই আমি কিন্তু বলি, পত্রিকা এত দরকার আছে, হ্যাঁ, টেলিভিশন এত দরকার আছে নাই তো। আপনারা এখন সার্ভাইভ করা মুশকিল হয়ে গেছে, বাজার নাই, ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা নাই, পত্রিকা মিডিয়া সার্ভাইভ করা করলে আয় নাই, হ্যাঁ, তো এটা তো দরকার নাই। তো সুতরাং সব কিছুতেই বেশি বেশি আমাদের দেশে, পার্টিও বেশি বেশি। এটি মনে হচ্ছে এবার সংস্কার হয়ে যাচ্ছে, যেহেতু নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, এই জায়গাটা এখন এই জায়গায় অনেকেই ধরা খেয়ে যাবে। আমরা একটু শেখ হাসিনার বিচার প্রসঙ্গে আসি। 13-র পরে 17 সংখ্যা দেশ রূপান্তরের একটি সংবাদ হলো 17ই নভেম্বর শেখ হাসিনার চূড়ান্ত রায় ঘোষণা। সেটি কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগেরও বেশ কয়েকটি কর্মসূচি তারা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে। দেখছি আমরা এক ধরনের সন্ত্রাস বা গাড়ি পোড়াও, যেটি আসলে একসময় বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ ছিল, এখন সেটি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং বেশ কিছু কর্মীরা ধরাও পড়েছে পুলিশের হাতে। এই বিষয়টি আসলে কি হয়, জনমনের সংখ্যা তৈরি হচ্ছে? বিএনপি এগুলি করে এটা বলতে পারে নাই, মিডিয়াগুলো ওইভাবে প্রকাশ করতে পারে নাই। আপনি বলেন তো তত্ত্বাবধায়ক সরকারের আমলে কি পরিমাণ 172 দিন হরতাল করেছিল, পেট্রোল পাম্পে মধ্যে আগুন দিয়ে দিয়েছিল, মানুষ দিগম্বর করে ফেলছিল, অচল করে ফেলছিল, ঢাকা শহর থেকে ভাড়া বাংলাদেশ করছে। তো খালি জামাত শিবিরের দোষ দিছে, কিন্তু বিএনপি তো প্রমাণ আছে যে বিএনপিও করছে। অর্থাৎ আমাদের এই দলগুলি এখন বরঞ্চ আমি বলবো যে অভ্যুত্থানের শক্তিরা এখনো হরতাল দেওয়ার সুযোগ পায় নাই, হ্যাঁ, কিন্তু তাদের ভিতরে এই যে বললাম সামনে নির্বাচন ভাগাভাগি নিয়ে আছে। তা আপনি যেটা বললেন, ধরেন আমার কাছে যেটা এবারে যে ট্রাইব্যুনাল তো শেখ হাসিনারই করা, আওয়ামী লীগেরই করা, সেই ট্রাইব্যুনালে আরও বেশি পরিষ্কার করা হয়েছে, যেমন ক্যামেরা ট্রায়াল না হয়। আপনারা টেলিভিশনে দেখাইছেন, আমরা দেখতে পাইছি, আর্গুমেন্ট দেখতে পারছি, সবই তো দেখতে পারছি, হ্যাঁ। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো লয়ার দেওয়া হয় নাই, কিন্তু সরকার তাকে প্রোভাইড করেছে, একটা লয়ার প্রোভাইড করেছে। কারণ আওয়ামী লীগের ধারণা যে যা বিচার হওয়ার তাই হবে, হ্যাঁ, তো সুতরাং আমি লয়ার দিয়ে কী করবো, আর লয়ার যেতে গেলেও সে হয়তো হ্যাকেল হতে পারে, এই জন্য লয়ার কেউ দায়িত্বও নেই এরকম। তো এখন যেটা অনুমান হচ্ছে, ধরেন ট্রাইব্যুনালে যে প্রমাণ, ধরেন আপনার ভয়েস, পত্রিকা, শোনা কথা, টেলিফোন, ভিডিও, অডিও, সব প্রমাণ হিসেবে অ্যাকসেপ্টেবল। এছাড়া একজন কিন্তু রাজসাক্ষী আছে, সে সব বলে দিচ্ছে, জাতিসংঘের প্রতিবেদন আছে, হ্যাঁ, জাতিসংঘের প্রতিবেদন আছে। সুতরাং আমার মনে হয় এই প্রথম লটের এদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে। তবে তারা কিন্তু দেশে ফিরে আনা সম্ভব হবে না, কারণ ভারত কিন্তু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত ধরেন 17 তারিখে আরও চেষ্টা হতে পারে। তো এখন এই যে তারা ডেট ঘোষণা করছে অত তারিখে আপনার রায় ঘোষণা করে, ওই দিন কিছু ভাঙচুর, আগুন টাগুন হয়েছে। আগুন টাগুন হয়ে যাওয়ার পরে আমি দেখলাম অভ্যুত্থানের ছাত্রদল, শিবির, স্বেচ্ছাসেবক দল সবাই মাঠে ছিল, কিন্তু আগুন হয়ে যাওয়ার পরে আমার মনে হয় এখন থেকে আপনার অভ্যুত্থানের যে শক্তি, তারা যদি মাঠে থাকে এইভাবে ম্যাসাকার হবে না, আমার মনে হয় না। কিন্তু এটা পুলিশ একা পারবে না। আমি দেখেছি ছাত্র লীগের বা আওয়ামী লীগের মিছিল করতেছে, পুলিশ ঠেকাইতে একবার হ্যান্ডকাপ খুলে দিছে একটার ভয়ে, ওই পুলিশ হ্যান্ডকাপ, এটা তো হইতে পারে না, হ্যাঁ, কারণ তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা আছে, তারা পাইলেই গ্রেপ্তার করতে হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। এই জন্য অভ্যুত্থানের শক্তিগুলো মাঠে থাকতে হবে, তাহলে এই বিশৃঙ্খলা হবে না। জি, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।